স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা। নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়, তবে আন্দোলনে গুম খুনে জড়িতদের ক্ষমতায় চায় না জনগণ, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনী অঙ্গনে অপরাধী ও দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে করণীয় নিয়ে নির্বাচন বিটের সাংবাদিকদের সংগঠন আরিফিরির আলোচনা সভা মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই আয়োজনে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের নির্বাচনী অঙ্গনকে তিনি বলেন, জুলাই আন্দোলনে হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের ক্ষমতায় চায় না জনগণ। অযাচিতভাবে অন্যায়ভাবে আমরা কাউকে থেকে দূরে রাখার চেষ্টা করছি না। যারা অপরাধ করেছে, অপরাধ করে শাস্তি পেয়েছে কিংবা অপরাধের প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদেরকে নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার আমরা সুপারিশ করেছি। বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে, এই জন্য সংস্কার প্রস্তাব দিয়েছেন তারা। আমাদের সুপারিশগুলো যদি মোটা 3 ভাগে ভাগ করা যায়, একটা হলো যে রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করা, আরেকটা হলো নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করা, তারপরে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। এগুলো তো সবগুলোই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার রাখতেই কাজ চলছে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 65% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চায়, এমন জরিপ বিবিএসের। তবে বরাবরের মতোই আগে জাতীয় নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি সহ সমমনা দলগুলো। ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটাই মনে করি, জাতীয় নির্বাচনটা জরুরি। সেও তো জবাব দেয় নাই, যার যা মন চায় করতেছে বা ভাঙতেছে, আন্দোলন করতেছে, রাস্তাঘাট বন্ধ করতেছে, সব চলতেছে একেবারে স্বাধীন মতো। নির্বাচনটা হওয়া প্রয়োজন। যেই দলই পাশ করুক, জনগণের ভোটের মাধ্যমে পাশ করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের ফলাফল দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন, এটি এখন আলোচনার প্রতিপাদ্য। জনমত জরিপে দেখা গেছে 64.97% মানুষ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে 29% মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চান। এছাড়া প্রায় 70% মানুষ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত দিয়েছেন, যেখানে প্রায় 28% দলীয় প্রতীকে নির্বাচন করতে চান। তবে এই নিয়ে বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রশ্নই আসে না। তাদের ভাষ্য, এই মুহূর্তে পুরো দেশের দৃষ্টি জাতীয় নির্বাচনে। প্রথম নির্বাচন প্রয়োজন হবে সংসদ নির্বাচন, এবং আমাদের বর্তমানে যে সরকার, তারা কোনো নির্বাচিত সরকার না, নিজেরাও দাবি করে যে তারা একটা নিরপেক্ষ সরকার। নাগরিক ঐক্য মনে করে, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা যুক্তিযুক্ত হবে না। আমি রাজনৈতিকভাবে আগে স্থানীয় সরকার নির্বাচন পছন্দ করব না, এই কারণে যে অতীতে দেখেছি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটা দল যেটা গঠিত হয়নি কিন্তু করা হবে, সরকার তাকে সাপোর্ট দেওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচন করে, যাতে তার লোক তৈরি করতে পারে। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছেন, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের নির্বাচন আগে চাইলেও জাতীয় নির্বাচন আগে হওয়ায় জরুরি বলে মনে করেন তারা। মানুষ এটা চাইতেই পারে, কিন্তু মনে রাখতে হবে স্থানীয় সরকার নির্বাচন করার আগে তো স্থানীয় নির্বাচন অনেক সংস্কার করা দরকার। এমপিরা যদি মাতবারি করে তাহলে তো পুরনো ধারা অব্যাহত থাকলো, তাই এই অল্প সময় করলে সেটা সম্ভব হবে না। এই জন্য আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার, এবং এটা এখন এজেন্ডাভুক্ত না। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক জরিপের মান এবং এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। নাগরিকদের জরিপ বক্তব্যটা যেটা আসছে, সেই জরিপটা কিন্তু যাচাই, কোন ধরনের জরিপ, কারা করেছে, কিভাবে করেছে, তাদের স্যাম্পল সাইজটা কি, রিপ্রেজেন্টেশন কোথা থেকে আসছে, এটাও একটু চিন্তা করলে বোঝা যাবে যে আসলে কি জরিপটা থেকে কি রিফ্লেক্ট করে। তার মতে, মতবিরোধ নিরসনে সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ জরুরি। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
অতি বিপ্লবের চেতনা নিয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলেও মনে করেন তিনি। বলেন, অভিজ্ঞতা নেই তাই সরকার ভুল ত্রুটি করছে। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে অথচ বেকারত্ব দূর করতে কোনো উদ্যোগ নেই জানিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। জোর দেন শিক্ষা ব্যবস্থা সংস্কারে। মির্জা ফখরুল বলেন, সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে, আর তার আশা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব। বলেন, এখনই নির্বাচন চাচ্ছে না বিএনপি, তবে ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব ভোট দিতে হবে। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? সহসাই ওএমএসে ফিরছে না চাল, আর সারের সংকট সামাল দিতে আমদানি অব্যাহত থাকবে, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সাপ্লাই চেইনের কিছু জটিলতায় বাজারে চালের দাম বেড়ে গিয়েছিল, এখন পরিস্থিতি সহনশীল। দাবি করেন, ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। এই যে এটা তো স্পেশাল ডিসেম্বর পর্যন্ত চলবে, ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু আমাদের পরিকল্পনা এখন নেই। যদি আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অল্টারনেটিভ আবার শুরু করতে পারি, যে দেখে নেই আমরা। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেইনটা আমাদের এখনো কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইশারা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইসে স্বল্পতা না। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গোপালগঞ্জের রিসোর্টে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। দুদকের পাশাপাশি রাজস্ব বোর্ডও বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত করছে। তারই অংশ হিসেবে এই অভিযান। ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের মাধ্যমে গোপালগঞ্জে 621 বিঘা জমির ওপর সাভানা রিসোর্ট ও ইকো পার্ক গড়ে তোলার অভিযোগ উঠে বেনজির আহমেদের বিরুদ্ধে, জানিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দুদক তদন্ত করে। গত বছরের জুনে ইকো পার্কটি ক্রয় করে প্রশাসক বসায় দুদক। তাদের নথিতে ইকো পার্কের জব্দ করা সম্পত্তি ও তার দলিল খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের 15 সদস্যদের একটি দল মঙ্গলবার গোপালগঞ্জে যায়। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহরুন মনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনি, জানাবেন, রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কোনো সদস্যের সাথে কথা হয়েছে কিনা এবং যে নথিগুলো জব্দ করা হয়েছে সেগুলো থেকে কি ধরনের অনিয়ম পাওয়া গেছে, বিস্তারিত? ঈশিতা, সকালবেলা 11টার পরে এই কেন্দ্রীয় গোয়েন্দা সেলের এই একটি প্রতিনিধি দল তারা এই ইকো পার্কটিতে আসে এবং আমরা তখন তাদেরকে প্রশ্ন করেছিলাম আসলে তারা কি জানতে চায় বা কি জন্য এখানে এসেছে। তারা আমাদেরকে বলেছে যে এই যে পার্কটি, এই পার্কটি নিয়ে ইতিমধ্যে দুদকে যেহেতু আদালতের আদেশে এটি জব্দ করা আছে এবং দুদকের তত্ত্বাবধানে এটি চলছে এবং এখানে প্রশাসক বসানো হয়েছে। গত মাসে এই ইকো পার্কটি লিজ দেয়া হয়েছে। এই ইকো পার্কে যে সম্পদ আছে এবং এখানে যে ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছিল সেগুলো পরিচালনার জন্য এখানে ইতিমধ্যে
যারা লিজ নিয়েছেন তারা এটি পরিচালনা করছেন। এই মুহূর্তে যে দলটি এখানে এসেছিল তারা মূলত দুদকের যে নথিগুলো দেয়া আছে সেই নথিগুলোতে যে ধরনের তথ্য রয়েছে সেই তথ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারা কর এবং অন্যান্য যে আয়কর এবং অন্যান্য যে বিষয়গুলো সেইগুলো তারা ঠিক মতো দিয়েছে কিনা এবং দুদক যেহেতু রাজস্ব বোর্ডও এটি আলাদা করে তদন্ত করছে, ফলে তাদের কাছেও কিছু তথ্য রয়েছে, সেইগুলোর সাথে তারা মিল রেখে আসলে এই যে তদন্তটি করছে আমরা তাদের কাছে এটি জানতে পেরেছি। দুইটা পর্যন্ত তারা বিভিন্ন নথিপত্র, কম্পিউটারের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখলো এবং এখন মূলত ওই প্রতিনিধি দলটি ব্রিফিং এর জন্য তারা প্রস্তুত রয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে যে দলটি এতক্ষণ তারা খতিয়ে দেখলো সেটির ফাইন্ডিংস কি, অর্থাৎ কি তারা পেলো সেই বিষয়গুলো তারা আসলে এখন বলবে। আমরা তাদের কাছ থেকেই শুনবো, আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। তো ঈশিতা, আমরা যখন এটি ব্রিফিংটা শুরু হবে তখন আসলে আমরা তাদের কাছ থেকে জেনে নিব আসলে কি তারা পেলো এ পর্যন্ত। তো ঈশিতা, এই ছিল এখান থেকে। মেহেরমণি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 17 বছর পর মিরপুরের পল্লবীতে সাবেক এমপি ইলিয়াস মোল্লার দখল থেকে মুক্ত হচ্ছে সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা 22 বিঘা জমি। 2006 সালে সে সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রায় 300 সিনিয়র সাংবাদিককে এই 7 একর জমি বরাদ্দ দেয়। আওয়ামী লীগ সরকারের বাধা ও ইলিয়াস মোল্লার দখলদারিত্বের কারণে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা সেখানে আবাসন কাজে হাত দিতে পারেনি। মঙ্গলবার থেকে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সহায়তা নিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ওই উদ্ধার অভিযানে নামে। সকাল 9টা থেকে শুরু হয় অভিযান। ডিবিসি নিউজের সাবেক এমপি ইলিয়াস মোল্লার ভূমিদস্যুতা নিয়ে প্রতিবেদন সম্প্রচারের পরই 22 বিঘা জমি দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, জানাবেন অভিযান এখন কোন পর্যায়ে আসছে, বিস্তারিত। তৈরি করে এখানে দখল করে রেখেছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং সাংবাদিক সমিতির প্লট ছিল এখানে। তো এখানে সকাল থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন উপ পুলিশ কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় 5 শতাধিক পুলিশ সদস্য, 10টি বুলডোজার এবং 200 শ্রমিক নিয়ে আজকে অভিযান শুরু করে। দীর্ঘদিনের এই প্রত্যাশা ছিল এই দখলকৃত এই বস্তি ঘরগুলোকে উচ্ছেদের মাধ্যমে যারা জমির মূল মালিক তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মূল জমির মালিক যারা গৃহায়ন কর্তৃপক্ষ তাদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য যে অভিযান শুরু করেছিল সেই অভিযান চলমান। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শত শত দোকান ঘর ছিল, সেই দোকান ঘরগুলো বুলডোজার দিয়ে অনবরত ভেঙে দেওয়া হচ্ছে। এবং আরো যদি দেখাতে পারি যে দূরে এখন ইলিয়াস মোল্লা একটি খামার গড়ে তুলেছিল, গরুর খামার, সেই খামারটি এখন এই মুহূর্তে ভাঙা হচ্ছে এবং এখানে 3 থেকে 4 হাজার ঘর ছিল এবং 2 থেকে 300 দোকান ঘর ছিল। এগুলি সবই পর্যায়ক্রমে ভাঙা হবে। আজকে সারাদিন ব্যাপী কাজ চলবে এবং পরবর্তীতে যদি আজকের পরে আরো দিন লাগে হয়তো আগামীকালও এই উচ্ছেদ অভিযান চলবে। এবং এই উচ্ছেদ অভিযানটিকে কেন্দ্র করে সকালবেলা কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। এখানে যারা এই বস্তিগুলোতে যারা বসবাস করত তাদের মধ্যে পুলিশের সাথে একটু উত্তেজনা তৈরি হয়েছিল এবং তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তখন পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখন সারাদিন ব্যাপী এই অভিযান চলছে এবং আজকে সন্ধ্যার আগ পর্যন্ত এই অভিযান চলবে। এবং এখানে যাদের জমি দখল করে রেখেছিল দীর্ঘদিন ধরে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা রাজনৈতিক প্রভাবের কারণে তারা তাদের জমির দখলে নিতে পারছিল না, তাই আজকে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এবং তারা বলছে, স্থানীয়রা বলছে যে এইভাবে আরো যে সমস্ত জমি এবং যে সমস্ত সরকারি জায়গা দখল করে রেখেছিল সেগুলো যেন পর্যায়ক্রমে উচ্ছেদ করা হয়, এমনটাই প্রত্যাশা করছে স্থানীয়রা। এবং আজকে চলছে অভিযান, প্রয়োজন হলে আগামীকাল পর্যন্ত এই অভিযান চলবে বলে গৃহায়ন কর্তৃপক্ষ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের জানিয়েছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
নাটোরে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা সবাই ১০ম শ্রেণীর শিক্ষার্থী। দুপুরে লালপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে উপজেলার ধলাপাড়া থেকে ৩ বন্ধু স্বপন, শ্রাবণ ও বিধান মোটরসাইকেল নিয়ে বের হয়। কদমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় ট্রাক চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দ করা হয়েছে ট্রাকটি। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে জনমানুষের ভোগান্তি। দিনাজপুরে কনকনে শীতের দাপট চলছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড শীতে কাজে বের হতে পারছে না সাধারণ মানুষ। সরকারিভাবে ও স্বেচ্ছাসেবীরা শীত বস্ত্র বিতরণ করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ। রাত থেকে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢেকে আছে ঠাকুরগাঁও। শীতের তীব্রতায় বাড়ায় জনজীবনে বেড়েছে ভোগান্তি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কিছুটা কমে এসেছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি তো কয়েকদিন ধরে ঠান্ডা ভালোই চলতেছে। আর সন্ধ্যায় এবং সকালে রাত্রে ঠান্ডা অনেক বেশি। বস্ত্র আমরা তুলতে পারতেছি না, আমাদের শীতের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্ষমতায় ফিরেই অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক সম্পর্কে তুমুল নাড়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক সই করলেন নির্বাহী আদেশে। ঘোষণা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার। যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। এছাড়া সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণকারীর সন্তানদের নাগরিকত্ব দেওয়া হবে না বলে ঘোষণা এসেছে। 2020 সালে নির্বাচনে হারার পর তার হয়ে ক্যাপিটাল হিলে দাঙ্গাকারী প্রায় 1600 জনকে সাধারণ ক্ষমা ঘোষণাও করেন ট্রাম্প। John Trump do solemnly swear. I, Donald John Trump. রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ঐতিহ্য আর আড়ম্বরপূর্ণ শপথ গ্রহণ। কিছু আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসটি শুরু করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে। পুরনো মসনদে আবারও আরোহণ করে সই করেন একের পর এক নির্বাহী আদেশে। এনেছেন নানান পরিবর্তন। স্থানীয় সময় সোমবার নিজের প্রায় 1600 সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। 2021 সালে ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে স্থির রয়েছেন নিজের অবস্থানে। নিজের দেশকে প্রত্যাহার করলেন আবারও। 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতিতে সই করেছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকেই এর সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। 2020 সালে ট্রাম্প তার দেশকে সরিয়ে নিয়ে আসলেও বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও ওই চুক্তিতে ফিরে আসেন। ট্রাম্প নীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছিল অভিবাসী ইস্যু। এরই মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আমলের 78টি আদেশ বাতিল করা হয়। দেশটির সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডবাসী ডেনমার্কের আধিপত্য নিয়ে সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের সম্পর্ক আরও উন্নত করা উচিত বলে মনে করেন তিনি। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন ট্রাম্প। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।
যুক্তরাষ্ট্র শাসনের দ্বিতীয় যাত্রায় ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে করা রাজনৈতিক বার্তার পাশাপাশি দুনিয়াবাসী দেখল দৃষ্টিনন্দন আর সুরের মূর্ছনা ছড়িয়ে দেয়া অনবদ্য আয়োজন। ঐতিহ্য আর প্রথার মধ্যেই আনন্দে ভাসিয়ে দেয়া সব আয়োজন ছিল হোয়াইট হাউসের ভেতরে, আর ছন্দ না হারানো পরিবেশনা চলেছে মধ্যরাত পর্যন্ত। বিশাল আয়তনের যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথি ঘেরা হোয়াইট হাউসের কমান্ডার ইন চিফ বল। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার হাত ধরে বল গ্রাউন্ডে প্রবেশ করেন মেলানিয়া ট্রাম্প। কালো পলিশড লেসে সাদা রঙের লং ইভিনিং গাউনে স্নিগ্ধ সাজে মুগ্ধতা ছড়ান দ্বিতীয়বারের ফার্স্ট লেডি। বেজে ওঠে লিওনার্দ কোহেনের লেখা আমেরিকার ঐতিহাসিক গান হালেলুইয়া। ছন্দের তালে তালে হোয়াইট হাউসের পরম্পরা মেনে নৃত্য পরিবেশন করেন নব প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। নাচের ফাঁকে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান মেলানিয়া। কিছু পরেই তাদের নাচের সাথে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও স্ত্রী উষা চিলুকুরি ভান্স। এর আগে ৬০তম অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্যারেড পরিবেশন করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সেরা সেরা প্যারেড দল। ট্রাম্পেট, বাঁশি ও ড্রামের তালে তালে প্যারেড প্রদর্শন উপভোগ করেন এরিক ট্রাম্প, লারা ট্রাম্প, ইভাঙ্কা ট্রাম্প, টিফানি ট্রাম্প, ব্যারন ট্রাম্প সহ ট্রাম্প পরিবারের সদস্যরা। এছাড়া নাচের তালে তালেও হয় প্যারেড। তীব্র ঠান্ডার কারণে হোয়াইট হাউসের ভেতরেই হয় অভিষেক অনুষ্ঠান। একমাত্র তারকা হিসেবে গান পরিবেশন করেন দেশটির জনপ্রিয় শিল্পী ক্যারি আন্ডারউড। তিনি গান আমেরিকা দ্য বিউটিফুল এই গানটি। তার সাথে গলা মেলান সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট সহ অভিষেক অনুষ্ঠানে অংশ নেয়া আমন্ত্রিত অতিথিরা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে প্রার্থী হবেন না সাবেক পরিচালক খালিদ মাহমুদ সুজন। ডিবিসি নিউজকে সুজন বলেন, বিগত নির্বাচনে তার জয়ী হওয়াকে এখন যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা জোচ্চোর। বিসিবির পরিচালক হওয়ার জন্য তিনি কখনো টাকা দিয়ে ভোট কেনেননি। একসময় ছিলেন বিসিবির প্রভাবশালী পরিচালক, ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর, দায়িত্ব পালন করেছেন গেম ডেভেলপমেন্টেরও। তার আমলে যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সেই খালেদ মাহমুদ সুজন বিসিবির আগামী নির্বাচনে হতে চান না প্রার্থী। না ভাই, মানে কথা শুনে কাজ করতে চাই না আসলে। এইভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু সেখানে এসে যদি আমাকে শুনতে অনেক কথা বা আমাকে আমার যোগ্যতাকে যদি মূল্যায়ন না করা হয় বা এরকম কথা বলা হয়, তাহলে সেখানে কাজ করবো কেন আমি? টানা ৩ বার বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বড় ব্যবধানে হারিয়েছিলেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শেষ নির্বাচনে সুজনের বিপক্ষে দাঁড়িয়ে বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম পেয়েছিলেন মাত্র ৩ ভোট। সেই নির্বাচনে জয়ী হওয়াকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের জোচ্চোর বললেন সুজন। যারা আমার সাথে ইলেকশন করেছে, আমার কাছেও ইলেকশনে যে হাত জিততে আসতে পারেনি। লিউবে আমার সাথে অনেক ভোট হেরেছে, আমার সাথে ফাহিম ভাই তো 3 ভোট পেয়েছিল মাত্র। কেউ আমার সাথে দাঁড়াতে পারে, এবং আপনি কেউ যদি বলে যে আমি এটা অন্যায়ভাবে ইলেকশন করি, সেটা উনি আসলে তাহলে উনি নিজেই একটা জোচ্চোর। তলে কাজের মূল্যায়ন করেই কাউন্সিলররা ভোট দিত বলে জানালেন সুজন। বললেন, টাকা দিয়ে ভোট কিনে কখনোই তিনি নির্বাচিত হননি। ভালো কিছু করার পরও যখন সেটার মর্যাদা পাই না, সেটা থাকার কোনো মানেই হয় না আসলে। কারণ আমি মনে করি গত বছরে আমার থেকে ভালো কাজ কেউ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কারণ আমি তো টাকা নিয়ে বিসিবিতে কাজ করি নাই। সম্মান না পাইলে সেই কেন আমি যাব, ঠিক না? সুজনের মতে মাত্র ২-৩ জন পরিচালক দিয়ে চলতে পারে না বোর্ড। আরো বললেন, যারা নিজেদের বিজ্ঞ ভাবে তারাই কাজ করুক বিসিবিতে। দেখেন, আপনি 2-3 বোর্ড লোক কিনে বোর্ড চালানো যাবে না। বোর্ড ইজ আ উইক বিষয়। বাংলাদেশ ক্রিকেট আপনি কথা বলছেন, এটা খালি ঢাকা প্রিমিয়ার লিগ না বা বিপিএল একটা টুর্নামেন্ট না। মানে আমাদের এইচ লেভেল থেকে আরম্ভ করে ন্যাশনাল লেভেল কত খেলা হয়, কত টিম আছে আমাদের, সেই টিমগুলোকে তো পরিচালনা করতে হবে, ঠিক না? সেটা আরও পর্যাপ্ত। আপনি যতই বিজ্ঞ মানুষ হন, আপনার যতই বুদ্ধি থাকুক, আপনি একটাই এত বড় জিনিস সামলানো সম্ভব না।
বর্তমান সভাপতি ফারুক আহমেদের বোর্ডে পুরাতন ৮ পরিচালকের মধ্যে সুজনও ছিলেন, তবে কিছুদিন পরই পদত্যাগ করেন এই সাবেক অধিনায়ক। এখন ক্রিকেট নিয়ে কাজ করতে চান বোর্ডের বাইরে থেকেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এবারে আর কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সুকুন্দি ইউনিয়নের চর নারান্দি সেতুর নিচে মরদেহটি পাওয়া যায়। পুলিশের ধারণা, একদিন আগে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলা হয়। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আব্দুল হামিদ খান নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ার চরের গেট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, অসতর্কভাবে রেল লাইনে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। দেশের বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশিক্ষিত সদস্যরা। সকালে কুমিল্লার ময়নামতি বিএনসিসির বাৎসরিক রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ। রাজধানীর ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক ডাক্তার সাদি বিন শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে এই কর্মসূচি পালিত হয়। ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসককে মুক্তি না দিলে কমপ্লিট শাটডাউন অথবা লং মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।